দর্শক, আজকে আমরা বাংলাদেশের 12ই ফেব্রুয়ারির নির্বাচনের গণভোট নিয়ে কিছু কথা বলবো। তো বাংলাদেশে কার উর্বর মাথা থেকে এই গণভোটের চিন্তা আসলো সেটা নিয়ে ভাবছি। তাদের মাথায় কি গোবর না জৈব সার? বাংলাদেশে একটা লোক পাবেন না যে বুকে হাত দিয়ে বলতে পারবে কি নিয়ে গণভোট চাওয়া হচ্ছে। গণভোটে করা প্রশ্নটা কি বা প্রশ্নগুলো কি? কোন প্রশ্নের উত্তরের জন্য নাগরিকদের একটা হ্যাঁ বা না ভোটের জন্য আয়োজন করা হয়েছে, এটা কেউ বলতে পারবে না। সবাই শুধু বলছে হ্যাঁ ভোট দিলে আপনি এই পাবেন সেই পাবেন, কিন্তু কেন হ্যাঁ বলতে হবে, কোন প্রশ্নের উত্তরে হ্যাঁ বলতে হবে সেটা কেউ জানে না। প্রশ্ন কি একটা না অনেকগুলি? অনেকগুলি প্রশ্ন থাকলে কেন একবার হ্যাঁ বললেই চলবে? তো জামাত ইউনূসের অন্তর্বর্তী সরকার বলছে এখানে হ্যাঁ ভোট দিতে হবে, এটা শুনে আপনাকেও হ্যাঁ 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 করতে হবে। যত সব ভেড়ার পাল। সাধারণত গণভোট হয় একটা টপিক বা বিষয়ের উপরে। একাধিক টপিক থাকলে একাধিক ভোটের ব্যবস্থা থাকতে হবে। আমেরিকাতে প্রতি বছর নির্বাচনের সময় ফেডারেল বা লোকাল কিছু গণভোটের ব্যবস্থা থাকে, যাকে বলা হয় প্রপোজিশন বা প্রস্তাব। প্রত্যেক প্রস্তাবের জন্য আলাদা নাম্বার দেওয়া হয়, যেমন প্রপোজিশন 65 বা প্রপোজিশন 32, সংক্ষেপে বলা হয় প্রপ 65। এতে একটা সুনির্দিষ্ট বিষয়ে জনগণের ভোট হ্যাঁ অথবা না ভোট চাওয়া হয়। একাধিক প্রস্তাব থাকলে একাধিক নাম্বার দিয়ে সেটার জন্য আলাদা ভোটের ব্যবস্থা থাকে, এবং ওইসব নাম্বারের জন্য পক্ষে বিপক্ষে হ্যাঁ না ক্যাম্পেইন হয়। অধ্যাপক আলী রিয়াজের নিশ্চিত সেটা জানা আছে, তারপরেও কেন তিনি এমন মূর্খের মতো কাজ করলেন? বাংলাদেশেও জিয়া এবং এরশাদ সরকারের আমলে গণভোটে হ্যাঁ বা না ভোট হয়েছিল। এরশাদের সময় গণভোটের প্রশ্নটি ছিল, আপনি কি রাষ্ট্রপতি এরশাদের নীতি সমর্থন করেন এবং আপনি কি চান যে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে একটি বেসামরিক সরকার গঠিত না হওয়া পর্যন্ত তিনি এই প্রশাসন পরিচালনা চালিয়ে যাবেন? তো ইউনূস কাকু তো স্বৈরাচার এরশাদকেও ছাড়িয়ে গেছেন। এক হ্যাঁ না ভোট দিয়ে তিনি 40-এর উপরে প্রশ্নের জবাব নিয়ে নিচ্ছেন। এ যেন সুদি ইউনূস ও তার 40 দস্যু। অন্তর্বর্তী সরকারের মতো এরকম এতগুলি বিষয়ের জবাব একটা মাত্র ভোট দিয়ে সম্পন্ন করার ইতিহাস নজিরবিহীন। এতে নাগরিকদের আসলে কোনো চয়েস দেওয়া হয়নি, তাদের উপর ইউনূস আলী রিয়াজের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে। কিছু রাজনৈতিক দল, ভুঁইফোড় কিছু লোক, তারা বিদেশি পয়সা খেয়েছে, সেজন্য তাদের কর্মী বাহিনী হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করতে নেমে গেছে। এটাই মনে হয় নয়া বন্দোবস্ত, যাতে জনগণের পাইন মারার সকল ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। সরকারের হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণার কারণে গণভোটের ফলাফল আইনি চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে পারে। নির্বাচন পর্যবেক্ষক ও বিশেষজ্ঞরা এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষজ্ঞদের মতে একটি অন্তর্বর্তীকালীন সরকার বা নির্বাচন কমিশনের কাজ হলো নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করা এবং ভোটারদের সচেতন করা, কোনো নির্দিষ্ট ফলাফলের পক্ষে প্রচারণা চালানো নয়। একটি নির্দিষ্ট ফলাফলের পক্ষে সরকারের সরাসরি প্রচারণাকে রাষ্ট্রীয় হস্তক্ষেপ হিসেবে গণ্য করা যেতে পারে। সেজন্য ইউনূসের হ্যাঁ ভোটে না। ইউনূস যদি হ্যাঁ ভোট চায় তাহলে সেটা অটোমেটিক্যালি না হয়ে যায়। বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, সংবিধান যদি ছুঁড়ে ফেলতে চান তাহলে ইউনূসের কথা মতো হ্যাঁ ভোট দিবেন। আর যদি মনে করেন যে বাংলাদেশের ভবিষ্যৎ আছে, পরিবর্তন সম্ভব, তাহলে এসব এনজিও এজেন্টদের না ভোটের মাধ্যমে বিতাড়িত করুন। হ্যাঁ ভোট দিলে নারী অধিকার আরো ক্ষুণ্ণ হবে, মুক্তিযুদ্ধের অর্জন সব জলাঞ্জলি যাবে, জাতি পেছন দিকে হাঁটবে। সরকারের উচিত ছিল কোনো নির্দিষ্ট পক্ষে ভোট না চেয়ে মানুষকে জানানো কি নিয়ে ভোট হচ্ছে। সরকার একটা পক্ষ নিয়ে অলরেডি গণভোটকে প্রশ্নবিদ্ধ করেছেন, তাদের উদ্দেশ্য এখন দেশের মানুষের কাছে পরিষ্কার। তাই যা পরিবর্তন করার দেশের মানুষ করবে, তাদের নিজেদের বুদ্ধি দিয়ে করবে। বর্তমানে আইকিউ কম হলেও সামনে যখন আইকিউ বাড়বে তখন করবে। এখন বিদেশের ফরমায়েশে, এনজিও, জনবিচ্ছিন্ন রাজনৈতিক নেতাদের সংস্কার প্রস্তাবে, সংবিধান বাতিলের সিদ্ধান্তে জনগণের না ভোট জয়ী হবে, সেটা আপনি জানেন, আমি জানি, সরকারও জানে। তো গণভোটে হাঁ জিতলে যেহেতু আদালতে টিকবে না, সেজন্য বিএনপির জন্য হাঁ অথবা না কোনোটাতেই সমস্যা নেই। অবৈধ স্বাক্ষর জাল করে শপথ নেওয়া সরকার আসন্ন নির্বাচনে গণভোট প্রশ্নে একটা পক্ষ নিয়ে নিরপেক্ষতা নষ্ট করেছে। আসলে মেধাবীদের কাজ কাম এমনই হয়। সেজন্য ভোটে জিতলেও, হাঁ জিতলেও কোনো সমস্যা নেই, আদালতের এক তুলিতেই সেটা উড়ে যাবে। তো বাংলাদেশে যেটা হচ্ছে সেটা আসলে গণভোটের নামে স্পষ্ট একটা মকারি বা ঠাট্টা।
সবকিছুর জন্য গড়ে একটা হ্যাঁ বা না ভোটের ব্যবস্থা করা মানে ভোটারদের সাথে জালিয়াতি করা। গণভোট কি কোনো প্যাকেজ প্রোগ্রাম? গণভোটে এরকম 40-এর অধিক বিষয় অন্তর্ভুক্ত করা এবং সেটাকে অল অর নাথিং এর অপশন দেওয়ার মানে নাগরিকদের সাথে মশকরা করা। ধরেন সকালে আপনি কোথাও নাস্তা করতে গেলেন, অর্ডার দেওয়া মাত্র আপনার জন্য পরোটা, মাংস, ডিম, দুধ এসব এসে হাজির। খুব ভালো ভালো অপশন আপনি যদি খেতে পারেন, কিন্তু আপনার হয়তো এসব খাবারে কোনো রেস্ট্রিকশন আছে, হয়তো ডায়াবেটিস আছে, হাই ব্লাড প্রেশার আছে, আপনি পরোটার বদলে হয়তো রুটি খেতে চাইতে পারেন, মাংসের বদলে হয়তো দেখা গেল ডাল ভাজি চাইতে পারেন, কিন্তু আপনার জন্য সেসব কোনো অপশন নেই। আপনি যেহেতু নাস্তা খেতে হ্যাঁ বলেছেন, সুতরাং আপনাকে এগুলি খেতে হবে, আর না হলে না খেয়ে থাকতে হবে। এই হলো আমাদের অন্তর্বর্তী সরকারের গোবর ভর্তি মাথা থেকে বের হওয়া গণভোটের চিত্র। এতে না ভোট দেওয়া যে কোনো সচেতন নাগরিকেরই কর্তব্য। তো সরকারের গণভোটের এই চিত্র দেখে আমার কাছে মনে হলো এটা আসলে গণভোট চাওয়া না, এখানে কোনো ভোট চাওয়া হয় নাই। এখানে আসলে এই যে বাজারের ক্যানভাসারের মতো ঔষধ বিক্রি করা হচ্ছে। বাংলাদেশে আমাদের গ্রামে বাজারে বাচ্চু ভাই নামে এক ব্যক্তি ঔষধ বিক্রি করতে আসতো। তিনি মাঝি মোহর আলীর ম্যামচোড়া বাতের বড়ি বিক্রি করতেন। তো এই বড়ি খেলে নাকি সকল প্রকারের বাতের ব্যথা চলে যায়। তো বাচ্চু ভাইয়ের কাছেই শুনেছিলাম যে বাত একটা, নাম তার 81টা। অর্থাৎ আপনার শরীরে ব্যথা একটাই, সেটা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। গিরায় গেলে বলে গিরা বাত, পেটে গেলে বলে আম বাত। তো শুধু বাত নয়, এই ম্যামচোড়া বাতের বড়ি খেলে আপনার খোঁস, পাঁচরা, দাউদ, একজিমা, চর্মরোগ, ছক্কা গোটা, বাউ রোগ ইত্যাদি সব কিছু নিরাময় হয়ে যাবে। আপনার পুরুষ হলে আপনার স্বপ্নদোষ চলে যাবে, মর্দানি শক্তি বাড়বে। অর্থাৎ ওই বড়ি ছিল সর্বরোগ নিরাময়ের জন্য একটা প্যানাসিয়া। যার যার দরকার শুধু জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ বলতে হবে, ঔষধ আপনার কাছে চলে যাবে। তো অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকারের এই গণভোট যেন সেই বাজারের ক্যানভাসারের ঔষধ বিক্রির মতো। এখানে কোনো আসলে মানুষের মতামত চাওয়া হয়নি। আপনি জায়গায় দাঁড়িয়ে শুধু বলবেন যে আপনার হ্যাঁ বলবেন, এবং তাতে আপনার সব কিছু চেঞ্জ হয়ে যাবে। ক্ষমতার কাঠামো চেঞ্জ হবে, সংবিধান চেঞ্জ হবে, সুশাসন চলে আসবে, নারী অধিকার নিশ্চিত হবে, ইত্যাদি ইত্যাদি নানা ক্লেম আপনি শুনতে পাবেন। তো মানুষের মতামত আসলে চাওয়া হয়নি। সেজন্য আমরা মনে করি যখন আমাদের বুদ্ধিকে অপমান করে 48টি আলাদা বিষয়ে জগাখুড়ি পাকিয়ে একটি মাত্র হান আর বাক্সে বন্দি করা হয়, তখন আমাদের হাতে আসলে বিকল্প থাকে একটাই, আর সেটা হলো একটি বলিষ্ঠ না। থ্যাংক ইউ।